হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাই ব্রহ্মচারী আশ্রমে যে নীতি নিয়ম, যে দুটো নিয়মের দ্বারা তাদেরকে ব্রত অনুষ্ঠান করার জন্য বলছেন, তো তাদেরকে আর কাজ নেই? তো তারা কি অন্য কোনো আর কাজ করতে পারে না? হ্যাঁ, অন্য কোনো কাজ করতে পারে। তিনি যদি কীর্তন করতে চান, সেটা জিবিসির অনুমোদন যদি হয়, আচার্যবর্গরা তার বিপদগামী হওয়ার যে দায়িত্বভার যদি জিবিসি নিয়ে থাকে, তাতে আপত্তি নেই। প্রচার ক্ষেত্রে যদি জিবিসি মন্দির কর্তৃপক্ষ তাকে যদি প্রেরণ করেন, কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু আমাদের স্বধর্ম ঠিক রাখতে হবে যে আমাদের এই থেকে এর বাইরে আমরা যেতে পারি না। তো আমি দেখেছি কিছু ব্যক্তিরা, আমি তাদেরকে ব্রহ্মচারী বলছি না, কারণ আমি শাস্ত্রের সাথে মিল পাই না যে এরা যে ব্রহ্মচারী, কিন্তু স্যাফরন কাপড় পরা। তারা প্রবর্তক মন্দির হোক, নন্দনকানন হোক, ঢাকা মন্দির হোক, বা বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো অঞ্চলেরই হোক, এই জন্য কথাটা আমি চিহ্নিত করে বলছি, কারণ মায়াপুরে তারা ব্ল্যাক লিস্টে আছে। সেটা গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক। কারণ কোনো স্বদেশী ব্যক্তির যদি আরেকজন ব্যক্তিকে যদি উদ্দেশ্য করে কোনো কলঙ্ক মাখা হয়, সেক্ষেত্রে সেটার প্রভাব সবাইকে নিতে হয়। তো কেন এই আশ্রমের সাথে ব্রহ্মচারীদের কেন জড়ানো হচ্ছে? হ্যাঁ, ব্রহ্মচারীদের মধ্যেও স্তর ভাগ রয়েছে। জেনারেল ব্রহ্মচারী রয়েছে, তামসিক রয়েছে, রাজসিক রয়েছে, সাত্ত্বিক রয়েছে, ব্রহ্মচারী রয়েছে, শুদ্ধ সাত্ত্বিক। তো এগুলো আবার কি? স্যাফরন কাপড় তো একটাই কালার, তো অত কথা আসছে কোথায় থেকে? হ্যাঁ, আছে। তো যারা জেনারেল, এক এক করে আসবো। তো ব্রহ্মচারীদের সবচেয়ে আদর্শ হচ্ছে আচার্য উপাসনা। আচার্যপাদ যিনি বলেছেন, কি বলছেন, হৃদয়ঙ্গম করে জীবনযাপন করা। দেখুন, আমরা যেখানে থেকে তপস্যা করি না কেন, প্রহ্লাদ মহারাজের যে তপস্যা আর হিরণ্যকশিপুর যে তপস্যা, তো এভাবে তপস্যার মধ্যে তফাৎ রয়েছে। তো দুজনেরই তপস্যা তো মনে হয় জড় বিষয় লাভের জন্য, কিন্তু হিরণ্যকশিপুর তপস্যায় কে এসেছিল? ব্রহ্মা এসেছিল। আর প্রহ্লাদকে গাইড করার জন্য নারদ মুনি এসেছিলেন, সাধু এসেছিল, নারদ মুনি। তাই আমরা এই ব্রত সময়ে যদি সঠিক তপস্যা করি, আমাদের কাছে ভগবান আসবেন, সাধুরা আসবেন, আচার্যরা আসবেন, অসুর আসবেন না। হরে কৃষ্ণ।